সবার সামনে দাঁড়িয়ে ঝিলকে মালা পরিয়ে দিয়ে বিয়ের কথা বলল সাক্ষ্য। ওইদিকে চৈতি সব সহ্য করতে না পেরে জ্ঞান হারানোর নাটক করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে ঝিলের বোন ঝিলকে বলে, দেখ ঝিল দেখ, তোর স্বামীর তোর চোখের সামনে আরেকটা বিয়ে হচ্ছে। ভালো লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে তোর? তখন ঝিল কিছুই বলে না। তখন ঝিলের বোন বলে, শোন, আর যাই করতাম, আমার স্বামীকে আমি দ্বিতীয়বার কখনোই বিয়ে করতে দিতাম না। যেটা আমার সেটা আমারই থাকতো। তখন ঝিলের মা বলে, আচ্ছা ঝিল, এত সেজে গুজে তুই কেন এসেছিস বলতো এখানে? কেন এসেছিস, হ্যাঁ? আর এই সব কিছু তোকে কেই বা কিনে দিয়েছে? তখন ঝিল বলে, ওই তো কিনে দিয়েছে। তখন ঝিলের মা বলে, কেন? ঘুষ দিয়েছে তাই না? যাতে আরেকটা বিয়ে ভালোভাবে করতে পারে, সেই জন্য সেই জন্য তোকে কিনে দিয়েছে। আর তুই এগুলো পরে এখানে চলে আসলি। কেন আসলি, হ্যাঁ? ডিভোর্স হয়েছে হয়েছে, এ বিয়েতে আসা কি দরকার ছিল? বেহায়ার মতো বিয়েতে চলে আসলি। তখন ঝিল বলে, দেখো, তোমরা যা জানো না সেটা নিয়ে কথা বলো না। ও বলেছিল এখানে আসতে, সেজন্য আমি এসেছি। তখন তখন ঝিলের বান্ধবীরা বলছে, আমার না আমাদের না খুব রাগ হচ্ছে, হচ্ছে যেন এই শাড়ি গয়নাগুলো সব খুলে দিয়ে দেই। তখন ঝিল বলে, কেন? তোদের রাগ হচ্ছে কেন? আর হ্যাঁ, খুলে তো দেবই। শাড়িটা তো আমি পরেছি, সেটা হয়তো বা ওরা নিবে না। তবে এই গয়নাগুলো, সবকিছু, এই বিয়েটা শেষ হয়ে যাক, তারপরেই সবকিছু আমি ফেরত দিয়ে দেবো। কিচ্ছু আমার গায়ে রাখবো না। তখন ছেলের মা বলে, তাহলে এগুলো পরেছিলি কেন? কেন পরেছিলি বল? ও বলবে বলি তোকে পড়তে হবে? তখন ঝিল মনে মনে বলে, তোমরা তো জানো না কেন পড়েছি। ও তো আমাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তো ওকে ফিরিয়ে দিয়েছি আর বলেছি ওর জন্য যোগ্য মেয়ে ওই চৈতি ম্যাডাম। ওর তো কোনো দোষ ছিল না, কিন্তু ও তো আমাকে অপশন হিসেবে রেখেছিল, যার কারণে আমি বারণ করে দিয়েছি। আর ও এখানে বিয়ে করতে চলে এসেছে। আমি তো ওর জীবনে একটা অপশন। আমি কারো জীবনে অপশন হয়ে থাকতে চাই না। তখন এই কথাগুলো ভেবেই ঝিল চোখের জল ফেলতে থাকে। ওইদিকে দেখা যাবে চৈতি চৈতি সাক্ষর বোনকে বলে, ওই যে বিন্দু মাসি নাকি, ওনারা খেয়ে দিয়ে চলে যাক না। ওনাদের এখানে থাকার কি দরকার? কি দরকার এখানে থাকার? আমার না আর সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না। তখন স্বাক্ষর বোন বলে, কেন? কেন চৈতিদি? তোমার সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে, আর তুমি তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? তোমাদের না আগে রেজিস্ট্রি ম্যারেজটা করে নেওয়া উচিত ছিল। আমি তো বারবার বলেছিলাম যে রেজিস্ট্রি ম্যারেজটা করে নাও। তুমিই তো তুমি তো কেন করলে না বলো তো? তখন চৈতির বান্ধবীরা বলে, আচ্ছা চৈতি, রেজিস্ট্রি ম্যারেজটা আগে কেন করলি না বলতো? তখন চৈতি বলে, কি করতাম? রেজিস্ট্রি ম্যারেজের জন্য তো নোটিশ করেছি, সেখানে 1 মাস সময় লাগবে, সেই জন্যই তো করা হলো না। তবে আমার এখন মনে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজটা আগে করলে ভালো হতো। তোরা চিন্তা করিস না, হয়ে যাবে। তখন ওর বন্ধুরা বলে, তখন কিন্তু আমাকে খাওয়াতে হবে। তখন চৈতি বলে, হ্যাঁ হ্যাঁ, তোদের নিয়ে কিপটেমো করেছি নাকি, চল তো এবার চল। এই বলে যেতে লাগলেই হঠাৎ করে হোঁচট খায়। আর চৈতি বলে, খালি বাধা পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তারপরেই দেখা যাবে দুষ্টু চৈতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিয়ের মণ্ডপে আসে চৈতি। সবাই তো খুশি মনে চৈতিকে নিয়ে এগোয়। তখনই সাক্ষর বোন বলে, চৈতিদি, তোমাকে না খুব সুন্দর লাগছে। ওইদিকে চৈতি চৈতি ঝিলকে দেখে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে চৈতির বাবা সাক্ষ্য দাদুকে বলে, এবার আমরা ছেলেকে নিয়ে বিয়ের মণ্ডপে যাই। তখন সাক্ষ্য দাদা বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান না। আমি তো ভেবেছিলাম এতক্ষণে মনে হয় বিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো এসে দেখলাম যে এখনো বিয়েই শুরু হয়নি। আমরা এই ঠান্ডার মধ্যে বেশি সময় বসে থাকতে পারবো না। তখন চৈতির বাবা বলে, সমস্যা নেই, আপনারা যে এসেছেন সেটাই অনেক। ঠিক আছে, এখন আমরা সাক্ষ্যকে নিয়ে বিয়ের মণ্ডপে যাই। এই বলেই সাক্ষ্যকে নিয়ে চৈতির বাবা বিয়ের মণ্ডপে যেতে থাকে। তখনই সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে থাকে, আর ঝিলও সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে ঝিলের মা আর বোন চলে যেতে লাগে। তখন সাক্ষ্য বলে, এ কি বিন্দু মাসি, আপনারা কোথায় যাচ্ছেন? তোমরা কোথাও যাবে না, এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে। তখন তো এই কথা শুনে ঝিলের মা অবাক হয়। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমার বিয়ে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কোথাও যাবে না। তখন চৈতি বলে, আচ্ছা সাক্ষ্য, তুই কেন ওনাদেরকে আটকাচ্ছিস? আর বিয়ে তোর, তুই কেন এত কথা বলছিস সেটাই তো বুঝতে পারছি না। ওনারা কোথায় যাবে না যাবে সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? তুই এখন বিয়ে করতে এসেছিস, তুই সেটা নিয়ে ভাব না। তখন সাক্ষ্য বলে, কেন? আমার বিয়ে বলে কি হয়েছে? যেটা আমার বলার সেটা আমি বলবোই। মাসি, তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে। তখন সবার সামনে দাঁড়িয়ে সাক্ষ্য বলে, আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। আর ঝিল, তোমরাও এগিয়ে এসো। তখন ঝিলও এগিয়ে আসে। তখন দেখা যাবে শতরূপা বলে, আচ্ছা সাক্ষ্য, আজকে আবার তোমার কথা কিসের? আজকে তো তুমি বিয়ের বর, শুধু বিয়ে ছাড়া আর কোনো রকম কোনো কথা হবে না। তখন সাক্ষ্য বলে, কে বলেছে কথা হবে না? আমার বিয়ে যেহেতু, আমাকে তো কথা বলতেই হবে। এখানে একটা নাটক হবে,
তখনই সাক্ষর বাবা বলে, আচ্ছা সাক্ষ্য, কি শুরু করেছো বলো তো, কি হচ্ছে এখানে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, যা হবার তাই হবে। তখনই মেজো কাকু বলে, আচ্ছা সাক্ষ্য, এখানে না কোনো নাটক দেখতে চাই না, আগে বিয়েটা হোক, তারপরে না হয় সব নাটক হবে। তুই না বেশি বাড়াবাড়ি করিস না, আর এখানে কোনো রকম কোনো সিনকেটও করিস না। তখন সাক্ষ্য বলে, আসলে মেজকামুনি, এখানে না বিয়ের আগেই নাটকটা হবে, না হলে না তেমন একটা জমবে না। ওদিকে দেখা যাবে ছোটকা সুদর্শনাকে বলে, তুমি এখানে আসতে গেলে কেন শুধু শুধু? তখন সুদর্শনা বলে, শোনো, তুমি তো আমার ব্যাপারে কখনোই সিরিয়াস ছিলে না, তাই না? তার জন্যই তোমার সঙ্গে আমার সম্পর্কটা এরকম অবস্থায় আছে। তুমি কি আমার কথা কোনোদিনও ভেবেছো? তখন তখন ছোটকা বলে, কেন ভাবিনি বলেছে কে? তোমার বাপের বাড়িতে গিয়ে থাকলেই কি তোমার কথা ভাবা হতো? তুমি তো চেয়েছিলে যে তোমার বাবার বাড়িতে গিয়ে আমি থাকি, তাই তো? তখন সুদর্শনা বলে, দেখো, একদম বাজে কথা বলবে না, গেলেই বা সমস্যাটা কি? আর তাছাড়া তোমার সমস্যা ছিল আমি চাকরি করতে পারবো না, আমি বাইরে বেরোতে পারবো না, এরকমটা কি হয় নাকি? তখন ছোটকা বলে, শোনো, বাজে কথা বলো না। আমার বড় বৌদি, আমার বড় বৌদিও তো গান করে, সে তো নানান জায়গায় গান গাইতে যায়, কই, তা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই। আর মেজো বৌদি, সেও তো বুটিক চালায়। তখন সুদর্শনা বলে, দেখো, একদম বাজে কথা বলো না, আমি তো চাকরি করি, চাকরিটা ছাড়তে বলোনি তুমি আমাকে? তখন ছোটকা বলে, হ্যাঁ, বাচ্চাদের জন্য ছাড়তে বলেছিলাম। তখন সুদর্শনা বলে, কেন, চাকরিটা তো তুমিও ছাড়তে পারতে, ছেড়েছো কখনো? ছোট, তোমার সঙ্গে না বাজে কথা বলার আমার ভালো লাগছে না। এই বলে সুদর্শনা চলে যায়। তখন ছোটকা মনে মনে বলে, এই একটা মেয়ে যাকে আমি চাইলেও এড়াতে পারি না, কেন যে এরকম হয় কিচ্ছু বুঝতে পারি না। ওইদিকে সাক্ষ্য বলে, কি ঠাকুরমশাই, এবার মালা বদল হবে তো? তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, আমি বললে তখন মালা বদল করবে, ঠিক আছে? তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি বরং মন্ত্র পড়ুন। এই বলেই নিজের মালাটা খুলে ঝিলের দিকে এগোতে থাকে সাক্ষ্য। তখন চৈতি এসে সাক্ষ্যর হাত ধরে আর বলে, সাক্ষ্য, তুই কোথায় যাচ্ছিস? ওইদিকে কোথায় যাচ্ছিস? তখন সাক্ষ্য বলে, কেন, আমি কোথায় যাব না যাব সেটা কি তুই বলে দিবি নাকি? তখন চৈতি বলে, তুই বিয়ের মণ্ডপে আয় না, এদিকে আমাদের মালা বদল হবে, পুরোহিত মশাই তো বলে দেবে, তাই না? তখন সাক্ষ্য বলে, শোন, আমারটা না আমি ভালো বুঝি, আমি কি করব না করব সেটা আমি করব। তখনই চৈতি ঝিলকে বলে, আচ্ছা ঝিল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? ওইদিকে তো খাবার দিয়ে দিয়েছে, তুমি প্রথম বইটুকে খেয়ে নাও না। তখন ঝিল বলে, আচ্ছা চৈতি ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে আপনার বিয়েতে আমি খেতে এসেছি? আপনার বিয়েতে না আমি খেতে আসিনি। তখন চৈতি বলে, তাহলে তাহলে কেন এসেছো? তখন ঝিল বলে, আপনার বর আমাকে আসতে বলেছে, সেজন্য আমি এসেছি। তখন চৈতি বলে, তাহলে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি চলে যাও না, খেয়ে দে এখান থেকে চলে যাও। তখন তখন ঝিল বলে, কেন, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন নাকি? আপনার এত কিসের ভয় আমাকে নিয়ে বলুন তো? তখন সাক্ষ্য বলে, আসলে ঝিল, তোমাকে নিয়ে চৈতির ভয় নয়, চৈতির ভয়টা হলো আমাকে নিয়ে, তাই তো চৈতি? তখন তো চৈতি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, বুঝতে পারছি তো, তুই আমাকে ভয় পাচ্ছিস। শোন, তোর মনে যে ভয় আছে সেটা আমি জানি, আমার যেটা করার না আমি সেটাই করব, এখানে আমার যেটা কাজ করার আমি সেটাই করব। তখন এই বলেই সাক্ষ্য নিজের মালাটা খুলে নেয়। তখন চৈতি বলে, আচ্ছা সাক্ষ্য, মালাটা খুলে ওদিকে কোথায় যাচ্ছিস, কেন এরকম করছিস? তখন সাক্ষ্য বলে, আমার মালাটা আমার হবু বউকে পরাবো, তার জন্যই। এই বলেই গিয়ে ঝিলের গলায় সঙ্গে সঙ্গে মালাটা পরিয়ে দেয় সাক্ষ্য। যা দেখে চৈতি সহ সেখানে থাকা সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সঙ্গে সঙ্গে ঝিল বলে ওঠে, আপনি কেন করলেন এটা, কেন করলেন এটা? তখন সাক্ষ্য বলে, কেন, তুমি যদি চাও তাহলে মালাটা খুলে দিতেই পারো। তখন ঝিল মালাটা খুলেই স্বাক্ষর হাতে দিয়ে দেয় আর বলে, কেন আপনি বারবার করে আমাকে অপমান করছেন সবার সামনে, কেন করছেন বলুন তো? তখন সাক্ষ্য বলে, আমার যেটা করা দরকার আমি সেটাই করেছি, বুঝতে পেরেছো? তখন ঝিল বলে, না, আপনার কোনো অধিকার নেই আমাকে এরকম ভাবে সবার সামনে আপনি অপমান করবেন, কেন করছেন এটা? তখন তো সাক্ষর বাবা খুব খুশি হয়ে যায়, ওইদিকে ছোটি আন্টিও খুব খুশি হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে এটা বলছি যে আমার আমার পাত্রী আমি নিজেই নির্বাচন করে নিয়েছি, আমি আগে যাকে বিয়ে করেছিলাম আমি তাকেই বিয়ে করব। তখন তো ঝিলের মা আর বোন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, আমি আমি আমার আগের স্ত্রীকেই বিয়ে করব, ঝিলকে। তখন ঝিল বলে, আপনি আমাকে এইভাবে সবার সামনে ছোট করতে পারেন না। তখনই সাক্ষ্যকে ঝিলের মা বলে, তুমি কেন এরকম করছো, আমাদেরকে কেন সবার সামনে অপমান করছো, কেন ছোট করছো, তুমি আমার মেয়েটাকে এইভাবে অপমান করছো? তখনই ঝিলের বন্ধু বলে, না, ওনার আগেই ইচ্ছে ছিল যে উনি ঝিলকে বিয়ে করবে, তার জন্যই তো
আমাদের দিয়ে এত শপিং করিয়েছে, আমাদের এত কেনাকাটা করে দিয়েছে, আমাদেরকে এখানে নিমন্ত্রণ করেছে। আমরা আমরাই বুঝতে পারিনি রে ঝিল। তুই কি রে? তুই বুঝতে পারিসনি? তখন ঝিল বলে, "না, আমি করব না। আমি এখান থেকে চলে যাব। আমি হাত জোড় করে বলছি আমাকে আপনি ছেড়ে দিন।" তখন সাক্ষ্য বলে, "ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দেব। তবে তুমি এখান থেকে চলে যেতেই পারো। তবে আমি তোমাকে সিঁদুর দানের পর আমি তোমাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিতে চাই। আর তারপরে তুমি ইচ্ছে করলে আমাকে ছেড়ে চলেও যেতে পারো।" তখনই তখনই চৈতি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। তখন চৈতির মা চিৎকার করে ওঠে আর বলে, "চৈতি!" তখন সাক্ষ্য আর ঝিল কি করবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।